যাদের ঊর্ধ্ব সীমাও থাকে নিম্ন সীমাও থাকে ওইগুলাকে বলা হয় সীমায়িত বা বাউন্ডেড সেট। ওকে, আসসালামু আলাইকুম। আমরা বাস্তব অ্যানালাইসিস অর্থাৎ রিয়েল রিয়েল অ্যানালাইসিস বাস্তব বিশ্লেষণ এই কোর্সের 25 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য যে সাজেশন দিয়েছি, ফ্রি সাজেশন এবং পেইড ক্লাস। তো এখন আমরা পেইড ক্লাসের ওরিয়েন্টেশন নিচ্ছি। আজকে আমাদের এই ক্লাসটা হচ্ছে পেইড ক্লাসের ওরিয়েন্টেশন। এখানে আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিব এবং সর্বশেষ আপনাদেরকে বইটার শুরুটা আসলে কি দিয়ে সেইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি আমার এই অ্যাপসের মধ্যে বা আমাদের সাথে কানেক্ট হওয়ার পরে আপনি এই রিয়েল অ্যানালাইসিসটা কিভাবে পড়াশোনা করবেন এবং আপনার পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবেন তার বিস্তারিত কথাবার্তা কিন্তু এই 5-7 মিনিটের মধ্যে বলে দেওয়া থাকবে। সো ভিডিওটার একটু স্কিপ না করে পুরোটা আপনি দেখুন, যেহেতু আপনি আমার প্রাইভেট স্টুডেন্ট এই মুহূর্তে। সো আপনার কাজ হচ্ছে আমি যা বলবো সেই দিক নির্দেশনা আপনি মেনে চলবেন, আপনার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, ততটুকু আপনি বিশ্বাস রাখবেন। সো এবার আসেন, আমরা প্রথমেই বলছি 35টা প্রবলেম পড়বো। তো 35টা প্রবলেমের জন্য আমি ডিটেলস একেবারে যে অনেক বেশি বিস্তারিত করবো ব্যাপারটা এরকম না। আমি আপনাদের জন্য যতটুকু একটা প্রবলেম সলভ করতে গেলে প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা কিছু জিনিস বুঝি না, ওই জিনিসগুলো না বোঝার কারণ খুঁজবো এবং ওই কারণগুলো থেকে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনার কাজ হচ্ছে কি, বইয়ের মধ্যে অনেকগুলো অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, কিন্তু ওভারঅল নিউমেরিক্যাল রিয়েল অ্যানালাইসিস বুঝতে গেলে হয়তো প্রয়োজন আছে, বাট আমাদের যে পরীক্ষায় সাজেশন যে আমরা শর্ট করছি সেটা শিখতে গেলে লাগবে না। সো আমি ওটা আপনাকে পড়াবো না, যে জিনিসটা শুধু আপনার পরীক্ষায় আসবে এবং পরীক্ষার জন্য আপনি পড়তেছেন এই মুহূর্তে। সো আপনি ওই জিনিসটাকে কত সহজে আয়ত্ত করতে পারেন, আমার কাজ থাকবে আপনাকে ওইটা বুঝিয়ে দেওয়া। সো এই সাজেশনে আপনি সাজেশন পাওয়ার পরে আপনার যেটা করতে হবে, আপনি এখানের প্রশ্নগুলো আগে সিলেক্ট করবেন। আমি আপনাকে প্রশ্ন অবশ্যই সাজেশন দিয়ে দিয়েছি, সেই সাজেশনটা আপনি হয় প্রিন্ট করবেন অথবা ফটোকপি করবেন, যেভাবেই করেন ওটা আপনি হাতে নেবেন। আপনার তাহলে আর বইয়ের দরকার নেই, আপনি ওটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনি এবার আমি আপনাকে আরেকটা সিনক্রোনাইজেশন দিব যে আপনার কোন প্রশ্নটার সলভ কোন ভিডিওতে কত মিনিটে আছে। ঠিক আছে, তাহলে আমি সাজেশনটা দিব, এই সাজেশনের সাথে আমার এইটার সলভটা কোন ভিডিওর কত মিনিটে আছে আমি সেটা বলে দেব একটা পিডিএফ এ অথবা একটা ফাইল আপনাকে দিয়ে দেব। সেই ফাইলের মধ্যে আপনি লেখা পাবেন যে কোন প্রবলেমের পাশে লেখা আছে এত রং ভিডিওর এত নাম্বার এত মিনিটে। সো আপনি আপনার যেই ফাইলটা আপনি ইয়ে করে নিছেন, প্রিন্ট করে আনছেন, আমি যে সাজেশন দিয়েছি সেটা প্রিন্ট করা সাজেশনের প্রশ্নের পাশে আপনি ভিডিও নাম্বার এবং ভিডিওর কত মিনিট এটা লিখে রাখবেন। প্রথম কাজ এটা, যেহেতু আপনি সবগুলা দ্বিতীয়বার দেখার দরকার হবে না বা তৃতীয়বার দেখার দরকার হবে না, তাহলে আপনার কাজ হবে আপনি প্রত্যেকটা প্রশ্নে আপনি পাশে দিয়ে লিখে রাখবেন কোনটা কত নাম্বার ভিডিওতে বা কত সেকেন্ডে কত মিনিটে আমি লিখে দিছি, সেই জিনিসটা আপনি পাশে লিখে ফেলা। তো ওইটা যদি লিখে ফেলেন আপনার সুবিধা হবে, কারণ আপনি পরীক্ষার আগের টাইমটাতে আপনি শুধু চিন্তা করলেন আমার 35 নাম্বারের প্রবলেম, তাহলে আপনি 35 নাম্বারটা কোথায় আছে পাশে দিয়ে লেখা দেখতেছেন, সরাসরি ওখানে চলে যেতে পারবেন। তাহলে আপনার জন্য এটা একটা সুবিধা, আমি আপনাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। সো আমি আপনাকে বলে যেহেতু দিব যে ভিডিওর কত মিনিটে কোন থিওরামটা আছে বা কোন প্রশ্নটা আছে, সো আপনি এই সুবিধাটা পাশে অ্যাড করবেন। এটা হচ্ছে আমার একটা দিক নির্দেশনা। তারপরে যখন একটা প্রবলেম আপনি বুঝবেন না, আপনি আমাকে সাথে সাথে কোশ্চেন করবেন। আমার এই অ্যাপসের মধ্যেই, যেই সরলরেখা একাডেমি অ্যাপসে আপনি ক্লাস করতেছেন, এই অ্যাপসে মেসেজ দেওয়ার অপশন আছে, এখানে আপনি ডকুমেন্টস দিতে পারবেন, এখানে আপনি ফটো দিতে পারবেন। তো আপনি আপনার যে কোনো প্রবলেম আপনি এই অ্যাপসের মধ্যেই আমাকে সেন্ড করবেন, আমি আপনাকে অ্যাপসের মধ্যেই রিপ্লাই করব, প্যারা নাই। তারপরে আপনার 35টাই তো মাত্র, তো 35টা প্রবলেম আপনি অন্তত পক্ষে একবার তো দেখবেনই। একবার দেখার পরে কিছু জিনিস আপনি একেবারেই বুঝবেন, ওগুলো আপনার কোনো দ্বিতীয়বার দেখা দরকার হবে না। তারপরে মনে করেন আপনার 15টা কোশ্চেনে সমস্যা হচ্ছে, বারবার বুঝতে হচ্ছে, আপনি ওই 15টাকে মার্ক করবেন এবং আপনি ওই 15টাকে যতবার খুশি লিখবেন লিখবেন। লিখতে গিয়ে যেখানে আটকাবেন সেই জায়গাটায় আপনি আবার ওই যে ভিডিওতে আপনি সিনক্রোনাইজ করে রাখছেন কত নাম্বার ভিডিও কত নাম্বার আছে, সেই জায়গায় আপনি আবার চলে যাবেন, জাস্ট ওই যতটুকুই সমস্যা ওটা আবার দেখবেন, আবার মন থেকে কয়েকবার দেখবেন, দেখে আবার লেখা শুরু করবেন। তো এইভাবে আপনি যদি ওই যে কটা প্রবলেম পাবেন সেগুলো বারবার প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় এই 35টা প্রবলেম সলভ করতে আপনার আসলে 5 দিনের বেশি লাগার কথা না, 5 দিনের বেশি লাগার কোনোভাবেই কথা না। সো আপনি এখন পাচ্ছেন, আজকে 20 সোজাও আসে নাই এখনো। সো আপনি এর আগে যেহেতু ভর্তি হয়ে গেছেন, আপনার হাতে হিউজ টাইম আছে, আপনি সেকেন্ড পরীক্ষা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস। সো এটার প্রিপারেশন এখন থেকে যদি ভালোভাবে নিয়ে রাখেন, ওই যে পরীক্ষা 2 দিন গ্যাপ আছে ওই 2 দিন আপনি
ঝাক্কাস একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। সো আপনার কাছে আমার অনুরোধ হচ্ছে আমি যে ডিরেকশনগুলো এতক্ষণ দিলাম এটা মেনে চলবেন। আপনার প্রত্যেকটা কোর্সের জন্য আমি এইভাবে ডিরেকশন দিয়ে দেবো। সো আপনি এটা মেনে চললে আপনার আসলে এবার পরীক্ষা থার্ড ইয়ারে কোনোভাবে খারাপ হওয়ার সুযোগ নাই, এবং আপনার পরীক্ষায় কমন না আসার কোনো উপায় নাই ইনশাল্লাহ। সো আপনি এইটুকু মেনে চলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। তো এখন আমরা বলছিলাম যে ওরিয়েন্টেশন ঠিক আছে, বাট এখানে আপনাকে বলছি একটু আমরা কি পড়বো সেই জিনিসটা সম্পর্কে একটু আলোকপাত করি। তো আমি আপনাদেরকে প্রথমে বলি যে একটা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টারে আমি তো আপনাকে 7টা চ্যাপ্টারের ভাগ ভাগ করে কোশ্চেন দিয়ে দিয়েছি। তো ওই ভাগ ভাগ কোশ্চেনের যে প্রত্যেকটা কোশ্চেন পড়তে গেলে আমাদের কিছু জিনিসের প্রয়োজন পড়ে। সো সেই জিনিসগুলো নিয়ে আমরা এরকম কিছু স্লাইড মেক করবো প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে। সেই জিনিসগুলোই আপনাদের বেসিক। তাহলে আপনাকে আমি এই বেসিকটা পড়াবো, মানে এই জিনিসটাই আপনার জন্য প্রত্যেকটা থিওরিতে লাগবে। আমি কিন্তু ঢালা বা গড় এসব পড়াচ্ছি না, আমি আপনার জন্য অ্যানালাইসিস করছি। আপনার জন্য শুধু ওই যে কোশ্চেন কতগুলো উঠাই দিয়েছি এরকম না, আপনার জন্য আমি অ্যানালাইসিস করছি। সো আপনি ভরসা রাখেন যে আমি যেটা পড়াচ্ছি সেটা আমার প্রয়োজনে পড়াচ্ছি, কারণ আমি আপনাকে পরে যে থিওরিটা পড়াবো সেই থিওরিতে এই জিনিসটা লাগবে। সো এইটা আমি আমার প্রয়োজনে পড়াচ্ছি, যেহেতু আপনি পরে যা বুঝতে পারেন। তাহলে আপনি যদি এটা স্কিপ করে যান তাহলে আপনি কিন্তু ওখানে গিয়ে বুঝতে পারবেন না। তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি স্কিপ করে যাবেন না। বেশি একটা কথা আমি বলবো না, বেশি জিনিসও পড়াবো না, যতটুকু জিনিস পড়াবো আপনি ততটুকু জিনিসই খাইতে হবে। তা না হলে আপনার বিপদ হবে, আমার বিপদ কিন্তু হবে না। আমি বলতেই পারবো দায় সারা দিয়ে আমি এগুলো পড়াইছি। সো আপনি আপনার বিপদ দেখে আনেন না ভাই। আপনার প্রবলেমের জন্য আমি অলওয়েজ আপনার সাথে আছি। আপনার যে কোনো বুঝতে অসুবিধা হলে সেটার জন্য আপনি সার্বক্ষণিক অ্যাপসের সেবা পাচ্ছেন। সো আপনি কোনোভাবে পরীক্ষা খারাপ করার সুযোগ নাই আমার কাছে যদি আপনি কানেক্টেড থাকেন। সো এভাবে একটু দেখেন আমরা আসলে কি পড়তে নিব। প্রথম চ্যাপ্টারটা যখন আমরা শুরু করবো, প্রথম চ্যাপ্টারের থিওরি যখন পড়বো, তখন আমাদের বেশ কিছু কথা আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, কারণ আমরা বইয়ের থিওরি পড়তে চাই না, আমরা মুখস্থ করে কিছু থিওরি পরীক্ষার হলে চলে যেতে চাই। সো এই কাজটা করবেন না। তো আপনারা এখন আসেন, প্রথম এই চ্যাপ্টারটির নাম হচ্ছে সম্পূর্ণ ক্রমক্ষেত্র হিসাবে বাস্তব সংখ্যার সেট। তো এই যে সম্পূর্ণ ক্রমক্ষেত্র হিসাবে বাস্তব সংখ্যার যে সেট, এখানে বাস্তব সংখ্যার বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলাপ আলোচনা করা হয়। মূলত এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, তো আমরা রিয়েল নাম্বার বলতে আসলে কোনটাকে বুঝি বলেন তো? রিয়েল নাম্বার বলতে আমরা এতদিন এই জীবনে যা পড়ছি, এই যে এটা 0 থেকে শুরু করে এটা 1 2 আপ টু ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, -1 -2 আপ টু ইনফিনিটি। সো এই যে এই লাইনটা, এই নাম্বার, এই যে সংখ্যা রেখাটা, এটা কোনো সংখ্যা রেখা হিসেবে চিনে আসছি, কিন্তু বস্তুত এটা কোনো সংখ্যা রেখা না, বরং এটা হচ্ছে কি বাস্তব সংখ্যা রেখা। আপনি জটিল সংখ্যাকে কিন্তু এই রেখার মধ্যে খুঁজে পাবেন না। তো এটাকে সংখ্যা রেখা বলা যাবে না, কারণ এই রেখার মধ্যে জটিল সংখ্যাটা নাই। তার মানে আমরা এই যে এই কোর্সে রিয়েল অ্যানালাইসিসে আমরা এই লাইনটাকে মূলত ব্যাখ্যা করব। এই যে এই নাম্বার সংখ্যা রেখাটাকে আমরা ব্যাখ্যা করবো, যেটাকে আমরা সংখ্যা রেখা হিসেবে চিনে আসছি। এটা কিন্তু সংখ্যা রেখা না, বরং এটা হচ্ছে কি বাস্তব সংখ্যা রেখা। আমাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল না, আমরা এটাকে সংখ্যা রেখা হিসেবে চালাই আসছি। আর এখন যখন রিয়েল নাম্বার রিয়েল অ্যানালাইসিস করতে আসছি, তখন আমাদের মনে হচ্ছিল এটা মনে ভিন্ন কিছু। না ভাই, এটা ভিন্ন কিছু না, এটা এই রেখাটা নিয়ে কাজ করবে, এবং এই রেখাটার নাম ছিল বাস্তব সংখ্যা রেখা। এটা কোনো সংখ্যা রেখা না, রাইট? সো এইটাতে আসেন। তো এখানে এই বাস্তব সংখ্যা রেখায় যত নাম্বার আছে এগুলো কি আপনি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বিকজ এখানে আপনি শেষ করতে পারবেন না, সো এটা আনকাউন্টেবল। এখানে অগণিত বা ইনফিনিটি নাম্বার আছে। সো এখানে বলছে আপনাকে বাস্তব সংখ্যার সেটের সীমিততা। এখন সেট বলতে কি বোঝায়? সেট বলতে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলছি যেহেতু, তাহলে বাস্তব সংখ্যার মধ্য থেকে কিছু নাম্বার আমরা নিব। বাস্তব সংখ্যার মধ্য থেকে কিছু সংখ্যা নিয়ে আমরা একটা সেট গঠন করতে পারি। বাস্তব সংখ্যা পুরাটা নিয়ে একটা সেট গঠন করতে পারি। তাহলে বাস্তব সংখ্যা পুরাটাকে আমরা বলে হচ্ছে আর। তাহলে আর একটা সেট, এটা হচ্ছে অসীম সেট। এই সেটের উপাদান সংখ্যা অগণিত, ঠিক আছে? সো অগণিত এই যে আর সেটটা, যেহেতু এটার উপাদানের কোনো নির্দিষ্টতা নাই, এটার কোনো শেষ নাই, সো এটা কোনো এই সংখ্যার সেটটার কোনো সীমিততা নাই। সীমিততা মানে কি? এটার কোনো রকমের বাইন্ডিংস নাই, অর্থাৎ এটার কোনো রকমের শেষের বলতে একটা কথা নাই। শেষ কখন? শেষ নাই, শেষ। তার মানে রিয়েল নাম্বারের শেষ কি? শেষ কিছু নাই। ওকে, তাহলে রিয়েল নাম্বারের শেষ বলতে আসলে কিছু নাই। ওকে, তাহলে এখন আসেন আমরা তাহলে রিয়েল নাম্বারের মধ্যে থেকে কিছু সেট নিয়ে কথা বলতে পারি। যেমন ধরেন আমি একটা সেট নিলাম এস। তো এই এস এর মান নিলাম হচ্ছে আমি 1 2 3 4, 4টা উপাদান নিয়েছি বা 4টা নাম্বার নিয়েছি। কই থেকে নিয়েছি? এই সংখ্যা রেখা থেকেই কিন্তু নিয়েছি। তাহলে এই সেটটা, এটা একটা সেট, এটা এই সেটের মধ্যে উপাদানও আছে, সো এটা অশূন্যক সেট। এটা একটা কি? অশূন্যক সেট। তো এখন এবার আসেন, আমাদের বলছে উদ্ধ সীমায়িত সেট। এই যে প্রথম টপিকটার নাম কি? উদ্ধ সীমায়িত সেট। উদ্ধ সীমায়িত সেট কাকে বলে?
যদি কোনো সেটের মধ্যে এমন কোনো উপাদান থাকে যেটার চাইতে বড় কোনো উপাদান ওই সেটের মধ্যে আর নাই, যদি কোনো সেটের মধ্যে এমন কোনো উপাদান থাকে যেটার চাইতে বড় কোনো উপাদান ওই সেটের মধ্যে আর নাই, তখন এটাকে বলা হয় উর্ধ্ব সীমায়িত বা হচ্ছে এটাকে বলা হয় বাউন্ডেড অ্যাবভ অর্থাৎ উর্ধ্ব সীমায়িত, অর্থাৎ উপরের দিক থেকে সে বাইন্ডিংস আছে, তার উপরের কোনো মান আর এখানে নাই। তাহলে এই সেটটাতে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন 4 একটা নাম্বার আছে যার চাইতে বড় নাম্বার এই সেটের মধ্যে নাই। দ্যাটস হোয়াই আমরা বলতেই পারি এই সেটটার উর্ধ্ব সীমা অর্থাৎ উর্ধ্ব সীমা হচ্ছে 4, এবং সেই 4 যেহেতু উর্ধ্ব সীমা এই জন্য এই সেটটার নাম হচ্ছে উর্ধ্ব সীমায়িত সেট। এই সেটটা একটা নির্দিষ্ট অংশে যা শেষ হয়েছে, সো এটার নাম কি উর্ধ্ব সীমায়িত সেট, এবং এটা উপর থেকে বাউন্ডেড অ্যাবভ, রাইট? ওকে, এখন আসেন এই উর্ধ্ব সীমায়িত সেট আমরা বুঝছি। এখন এই সেটটা কি এখানে বদ্ধ না খোলা, এই ব্যাপারটা কিন্তু আমরা এটা ব্যবধির ক্ষেত্রে আমরা আবার পড়বো, সো ওই জিনিসটা নিয়ে আমরা পরে কথা বলবো। এটাতে আমরা আরেকটু কথা বলে নিই। এখানে লঘিষ্ঠ উর্ধ্ব সীমা, দেখো এই যে এই সেটের বাহিরের সবগুলো মান, এই সেটের বাইরে অর্থাৎ এই যে 4 এর চাইতে বড় যে নাম্বার, এই যে সংখ্যা রেখায় 4টা ধরো এখানে, 4 এর পরে যারা আছে এরা সবাই কিন্তু এই সেটের উর্ধ্ব বা এই সেটের উপাদানগুলোর চাইতে বড়। তাহলে এই যে এই সেটের উপাদানগুলোর চাইতে বড় সকল সংখ্যাকে বলা হয় তার উর্ধ্ব সীমা। তাহলে এই যে এই 4 এর চাইতে বড় যা আছে, 4 এর চাইতে বড় যারা আছে এরা সবাই কি উর্ধ্ব সীমা। তাহলে 4 এর চাইতে বড় যারা আছে সবাই কি উর্ধ্ব সীমা। এখন উর্ধ্ব সীমা যেহেতু 4 এর চাইতে সবাই বড় যারা আছে সবাই, তাহলে আমরা এখন বলতে পারি যে 4 এই যে বড় যে মানগুলো এই সেটের সবচেয়ে বড় হচ্ছে 4, তার চেয়ে বড় অনেকগুলো আছে, তাহলে এই সবচেয়ে বড় কে এই সেটের মধ্যে আছে। তাহলে এই সেটের সবচেয়ে বড় উপাদানগুলোর মধ্যে সবার ছোট কে 4 নিশ্চয়ই। এই সেটের সবচেয়ে বড় উপাদান কত? এই সেটের বড় উপাদান হচ্ছে 4 এর চেয়ে বড়গুলো, তাদের মধ্যে ছোট কে 4। তাহলে এই যে এই 4টা হচ্ছে এই সেটের উর্ধ্ব সীমিত বা উর্ধ্ব সীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট। এই সেটটার উপরের দিকে যারা আছে অর্থাৎ 4 এর পরে যারা আছে অসীম পর্যন্ত তাদের মধ্যে সবচেয়ে ছোট কে 4। এই জন্য এই 4 কে বলা হয় লঘিষ্ঠ উর্ধ্ব সীমা, অর্থাৎ এই সেটটার উর্ধ্ব সীমা হচ্ছে 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই 4টা হচ্ছে এই 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে বড় নাম্বারগুলো তাদের মধ্যে সবচেয়ে ছোট, এই জন্য 4টা হচ্ছে লঘিষ্ঠ উর্ধ্ব সীমা, মানে উর্ধ্ব সীমার মধ্যে সবচেয়ে ছোটটা, বুঝছে কি? তাহলে এটাকে বলা হয় সুপ্রিমাম অফ এস। তাহলে এস ইউ পি অফ এস ইকুয়ালস টু 4, আশা করি বুঝছো। তো 4 এর চাইতে বড় যারা আছে সবাই কিন্তু এই সেটের উর্ধ্ব সীমা, কিন্তু লঘিষ্ঠ উর্ধ্ব সীমা যেটা সেটাকেই আমরা বলবো হচ্ছে সুপ্রিমাম। তাহলে উপরের দিকে যারা আছে সবাই কিন্তু উর্ধ্ব সীমা, তাদের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম কত 4। ওকে, তাহলে এই সেটটা উর্ধ্ব সীমা। এবার আমরা নিচের দিকে দেখি তো, এটা কি নিচের দিকে অসীম সংখ্যক উপাদান আছে? নাই তো। তাহলে এটার শেষেও একটা বাইন্ডিংস আছে, কততে 1 এ। 1 এর চাইতে ছোট কোনো সংখ্যা কি এখানে আছে? তাহলে এই সেটের সবচেয়ে ছোট কে 1, এবং 1 এর চাইতে ছোট ইনফিনিটি -ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এই সেটের নিম্ন সীমা হচ্ছে 1 থেকে শুরু করে -ইনফিনিটি পর্যন্ত। এই যে নাম্বার লেখা শুরু করেন, এই যে 1 থেকে শুরু করে -ইনফিনিটি পর্যন্ত, যেহেতু রিয়েল নাম্বারের একটা সাবসেট আছে, তাহলে এসটা কার সাবসেট? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার একটা সাবসেট। তাহলে তার এই 1 থেকে শুরু করে কি -ইনফিনিটি পর্যন্ত আছে, তো সে তো -ইনফিনিটি পর্যন্ত যায় নাই, সে কোথায় থামছে? 1 এ থামছে। তাহলে 1টাই এই সেটের সবচেয়ে ছোট, 1টাই এই সেটের সবচেয়ে ছোট, এবং 1 এর চাইতে ছোট যারা আছে এরা সবাই হচ্ছে এর নিম্ন সীমা। 1 সহ 1 এর চাইতে ছোট যারা এরা সবাই হচ্ছে কি এই সেটের নিম্ন সীমা। এখন দেখো নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে? নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমার এই যে এখানকার 1, কত? এই 1। তাহলে 1 হচ্ছে নিম্ন সীমার মধ্যে সবচেয়ে গরিষ্ঠ, মানে নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড়, এই জন্য বলা হয়েছে গরিষ্ঠ নিম্ন সীমা। তাহলে গরিষ্ঠ নিম্ন সীমা এই সেটের কত? 1 নিশ্চয়ই। তাহলে এটাকে বলা হয় ইনফিমাম অফ এস ইকুয়ালস টু 1। তাহলে আমরা ইনফিমামের কনসেপ্ট বুঝছি। এখন এই সেটটার দেখো, এই সেটের মধ্যে এমন একটা উপাদান আছে নিশ্চয়ই তার চাইতে ছোট কোনো উপাদান ওই সেটের মধ্যে নাই, তাই না? এই জন্যই এই সেটটাকে বলা হয় লোয়ার বাউন্ডেড বা বাউন্ডেড বিলো। তাহলে এটা হচ্ছে বাউন্ডেড বিলো এবং বাউন্ডেড কি অ্যাবভ। তাহলে এই সেটটা বাউন্ডেড অ্যাবভও ছিল, বাউন্ডেড বিলোও ছিল। যাদের উর্ধ্ব সীমাও থাকে নিম্ন সীমাও থাকে ওইগুলাকে বলা হয় সীমায়িত বা বাউন্ডেড সেট। তাহলে আমরা এই গরিষ্ঠ নিম্ন সীমা বলতে কি বুঝছি? 1 কে বুঝছি।
ওয়ানের চাইতে ছোট অনেক নিম্ন সীমা আছে, তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ওয়ান, এই জন্য এটা হচ্ছে ইনফিমাম। আবার দেখো সুপ্রিমাম বা উর্ধ্বসীমা, লঘিষ্ঠ উর্ধ্বসীমা, ফোরের চাইতে অনেক বড় বড় উর্ধ্বসীমা আছে, কিন্তু ফোরটাই হচ্ছে এই সেটের মধ্যে সবচেয়ে ছোট উর্ধ্বসীমা। এই সেটের সবচেয়ে ছোট উর্ধ্বসীমাকে ফোর, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে ছোট, গরিষ্ঠ মানে কি বৃহৎ। তাহলে এই যে নিম্ন সীমাগুলোর মধ্যে গরিষ্ঠ এটা বড়, এই জন্য এটা হচ্ছে ইনফিমাম। আর লঘিষ্ঠ উর্ধ্বসীমা মানে হচ্ছে সুপ্রিমাম, যেটা হচ্ছে ফোর, তার চেয়ে অনেক বড় বড় উর্ধ্বসীমা আছে, কিন্তু সেটাকে লঘিষ্ঠ উর্ধ্বসীমা বলা যাবে না। তাহলে সেটের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যেটা, সেটা হচ্ছে সুপ্রিমাম। সেটের মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে ইনফিমাম। তাহলে সবচেয়ে ছোট নিচের দিকে আছে সেগুলো হচ্ছে নিম্ন সীমা, সবচেয়ে বড় হচ্ছে যে উপরের দিকে আছে সেটাকে বলা হয় উর্ধ্বসীমা। উর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট ফোর, এই জন্য ফোর হচ্ছে লঘিষ্ঠ উর্ধ্বসীমা। আর নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ওয়ান, এই জন্য ওয়ান হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা। আশা করি পুরো ব্যাপারটা চয়কার চকচকা, ফয়কার পকপকা। আর এই যে সকল সেট ঊর্ধ্বসীমায়িত এবং নিম্ন সীমায়িত তাদেরকে বলা হয় সীমায়িত সেট তথা বাউন্ডেড সেট। আশা করি আমরা এই সেটের যে সীমিততা এবং সেটের সীমায়িত সেট কাকে বলে, ঊর্ধ্বসীমায়িত সেট, নিম্ন সীমায়িত সেট, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং গরিষ্ঠ নিম্ন সীমা, সুপ্রিমাম ইনফিমাম যেটাকে বলছি, এই পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝছি। তো এই ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং আমরা পরবর্তীতে আরো একটা ছোট বেসিক ক্লাস নেব, তারপরে এই চ্যাপ্টারে 3 থেকে 4টা থিওরি পড়বো, দেন 1টা 2টা ম্যাথ করবো, চ্যাপ্টার শেষ। তাহলে এইভাবে আমরা 7টা চ্যাপ্টার পড়বো। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।